কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রে আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই দ্রুত ক্লাসটিতে জয়েন হয়ে যাবে এবং আজ আমরা একটি বিদ্রোহ ভিত্তিক কবিতা পড়ব, কিন্তু যে কবিতাটার বিদ্রোহের ধারাটা একটু আলাদা। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচনা শুরু করার আগে সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা। সবাই ক্লাসে জয়েন হয়ে গেলে আমরা আমাদের মূল পড়ায় চলে যাব। ওকে, আজকের আলোচনা খুবই কম হবে, খুবই সংক্ষিপ্ত হবে, কেননা তোমাদের পরীক্ষা আছে। সেই পরীক্ষাতেও তোমাদেরকে অংশ নিতে হবে। পরীক্ষা তোমাদের 10:30টায় হয়তো বা পাবলিশ হবে। তো সেই পরীক্ষা হওয়ার আগে তোমাদের আজকের অংশ। এখন বিদ্রোহী কবিতা সম্পর্কে পড়ার বিষয়ে তোমাদের অনেক কিছু বলেছিলাম, অনেক আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আরও একটি বিদ্রোহের কবিতা পড়ব, কিন্তু এই কবিতাটির পড়ার ধারা আলাদা। কেমন আলাদা সেটা নিয়েই আলোচনা হবে। শামসুর রহমান, কি বলো দেখি, শামসুর রহমানকে নিয়েও আলোচনা। আলহামদুলিল্লাহ, দুঃখিত। সবাই আগে ক্লাসে জয়েন করো, তারপর কথাবার্তা বলা শুরু করি। ক্লাসে বাচ্চা কাচ্চার সংখ্যা খুবই কম। কেন কম এত? ক্লাসে জয়েন করো দ্রুত। আচ্ছা, বি ইউনিটে এই আপডেটটা যায়নি দেখছি আমি। বি ইউনিটের বাচ্চারা এই জিনিসটা ক্লিয়ার করো তোমরা সবাই। সেইটা হচ্ছে তোমাদের এই বিষয়টা সবাই ক্লিয়ার করে নাও। তোমাদের 10:30টায় পরীক্ষা। যে ভাইয়া আগে ক্লাস শেষ করেন এরকম বলার দরকার নেই। তোমাদের কয়টায়? তোমাদের 10:30টায় এক্সাম। এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখো এবং সবাই ক্লাসে জয়েন করে ফেলো। ক্লাসটাতে রিয়েক্ট দিয়ে রাখো। আমি সবাইকে ডাকছি, অনেক কম জনকে দেখছি ক্লাসে। ওকে, ঠিক আছে। যারাই এসেছে তাদেরকে নিয়েই আমাদেরকে শুরু করতে হবে আমাদের আলোচনা। কিছু করার নেই, যেহেতু পরীক্ষা আছে সে কারণে সময় দিতে হবে। হ্যাঁ, আজ আমি যেতে পারিনি ভাইয়া। আমি জাস্ট আমার ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে 5টায়। তারপরে একটু রেস্ট নিয়েই তোমাদের জন্য আমাকে ক্লাস নিতে চলে আসতে হয়েছে ব্যস্ততার কারণে। এখন পরীক্ষা বাদ দিয়ে তো তোমাদের ইভেন্টে আর যেতে পারবো না ইনশাআল্লাহ। বাট ঢাকায় যে পরীক্ষাটা হবে সেখানে আমাকে দেখবা, এবং ঢাকার পরীক্ষায় অ্যাঙ্করিং বলো, তোমাদেরকে পুরো সময়টা স্টেজে মগ্ন রাখা বলো, এবং তোমাদের ঢাবির যে সংবর্ধনা আছে সেখানে আমাকে পাবা ইনশাল্লাহ। আগামী 25 তারিখ যারা ঢাকার পরীক্ষার জন্য এখনও রেজিস্ট্রেশন করে ফেলোনি, পেজে যাও। পেজে গিয়ে আর সময় খুব একটা বেশি নেই, রেজিস্ট্রেশন ক্লোজ করে দিবে ঢাকার। সো সেই বিষয়ে সবাই মনোযোগ দিবে। ওকে, ঠিক আছে। আর কালক্ষেপণ না করি, পড়তে এসেছি, এখন আমরা পড়ায় মনোযোগ দিই। ওকে, ঠিক আছে। তাহলে আজ আমরা পড়ব কাকে? আজ আমরা পড়ব শামসুর রহমানকে নিয়ে। আজ আমরা শামসুর রহমানকে নিয়ে পড়ব, এবং আমার চক্ষুশূল বোর্ডটাতে আজকে আমাকে ক্লাস নিতে হবে। বোর্ডটার কোনো ক্ষতি হয়ে গেলে আজ এটার দায়ভার আমার কিন্তু না, ঠিক আছে? আগেই বলে দিলাম। ওকে, ঠিক আছে। চলো এখন আমরা আমাদের পড়া শুরু করে দিই। আমরা আজকে পড়ব শামসুর রহমানের লেখা, কি বলো দেখি, ফেব্রুয়ারি 1969। কি? ফেব্রুয়ারি 1969। ওকে, ঠিক আছে। আজকের ক্লাসের রুটিন তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল ভাইয়া। ক্লাসের সম্পর্কে আইডিয়া নেই, এ কারণে অনেকেই ক্লাসে আসনি। বাট পরীক্ষার আগে এখন কি বলেছো? এখন আমাদের হাতে সময় কম, আমাদের একটা প্রপার রিভিশন সাইকেলে যাইতে হবে। সেই রিভিশন সাইকেলে যেতে হলে আমাদেরকে অবশ্যই
দ্রুত সিলেবাস শেষ করে রিভিশন সাইকেলটাও কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলেই তোমাদের পড়াগুলো কাজে লাগবে, তাই এখন একটু চাপ না। ওকে, ঠিক আছে। ওকে, সবাই চলে এসেছো, আর আমি কথা বাড়াবো না, আমি এখন মূল আলোচনায় চলে যাই। শামসুর রাহমান নাকি রহমান, এইটা নিয়ে তোমরা অসংখ্য কনফিউশন পাবা, এবং আজকে ক্লাসের স্লাইডে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি বলো দেখি, শামসুর রাহমান নাকি রহমান? অনেক জায়গায় তার নামটা দেখবা রাহমান আছে, এবং ভাইয়ার স্লাইডেও দেখতেছো শামসুর রাহমান লেখা। ঠিক কোনটা দেখি, কেউ বলতে পারো কিনা? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। দেখি কে বলতে পারো শামসুর রহমান নাকি রাহমান? নামের বানানের এই এত চিন্তাটা কোন জায়গায় গিয়ে ঠিক হবে? সেটাই, আজকে অনেকেই পরীক্ষার কথা চিন্তা করে পড়াশোনা করছে, ক্লাসে স্টুডেন্ট নেই। ইনশাআল্লাহ এই টপিকটা তোমরা চাইলে রেকর্ডও করে নিতে পারবা। খুবই সহজ টপিক, জ্ঞানমূলক কিছু অংশের আলোচনা করলেই কবিতাটা একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। ওকে, সো যারা আছো আমরা একসাথে তো পড়বই। তো তোমাদের প্রশ্ন করেছি, হ্যাঁ রাহমান সঠিক। ইয়েস ভাইয়া, আমরা সব জায়গায় রহমান রহমান বানান পড়ে আসি, কিন্তু মানুষের নামের বানান যা হবে তাই। ধরো আমার নাম স্বর্ণ, আমি সেই নামের বানান ইংরেজিতে আমার নামের বানানটা দেওয়া হয়েছে SARNO, ঠিক আছে? তো আমার এই নামের বানানটা দেখে সবাই বলে এটা তো স্বর্ণ হয়ে যায়। অনেকে আমার নামের স্পেলিং এইভাবে করে স্বর্ণ, এরকম করে স্পেলিং করে, অনেক জায়গায় আমার নামের বানান এইভাবে লেখে, বাট আমার নামের বানান করানোর সময় এইভাবে বানান দেওয়া হয়েছে, সো সেইটাই সঠিক বানান, উচ্চারণ যেভাবেই আসুক। তাহলে শামসুর রহমানের নামের বানানটাও সেম, রাহমান। সবাই ঠিক করে নিবা, কোনো বইয়ে যদি শুধু র লেখা থাকে অর্থাৎ আকার না থাকে সেটা ভুল। নাম যে কোনো কিছুতেই ঠিক। তার ডাকনাম হচ্ছে বাচ্চু এবং ছদ্মনাম হচ্ছে মজলুম আদিব। এটা ট্রিপল স্টার কোশ্চেন, অ্যাডমিশনে 2বার রিপিট হয়েছে এই কোশ্চেনটা। কয়বার? 2বার। শামসুর রহমানের ছদ্মনাম কি, বা মুক্তিযুদ্ধ চলাকালীন শামসুর রহমান কোন ছদ্মনামে লিখতেন? সেটা হচ্ছে মজলুম আদিব। কি বলো দেখি, মজলুম আদিব, ঠিক আছে? ওকে, তাহলে শামসুর রহমানের ডাকনাম বাচ্চু, সেটা এতটা ইম্পর্টেন্ট না, বাট আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শামসুর রহমানের ছদ্মনাম বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শামসুর রহমান কোন ছদ্মনামে লিখতেন? মজলুম আদিব ছদ্মনামে লিখতেন, ঠিক আছে? ওকে, তারপরে পরবর্তী অংশে চলে আসি। শামসুর রহমানের জন্ম, পরিচয় ও মৃত্যুতে 1929 সালের 23 অক্টোবর জন্মগ্রহণ করেন। 2006 সালের 17 আগস্ট তিনি মারা যান। তারপরে পিতামাতার নাম অতটা গুরুত্বপূর্ণ নয়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ জিনিস আছে একটা, যেখান থেকে অ্যাডমিশনে আমরা কোশ্চেন পেয়েছি, এবং বোর্ড আমার সাথে ঝগড়া করা অলরেডি শুরু করে দিছে। চলো এখন আমরা তার এই আলোচনায় চলে যাই। তাহলে প্রবেশিকা পরীক্ষা দেন তিনি 1945 খ্রিস্টাব্দে ঢাকার পোগেজ স্কুল থেকে, ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে। এই জায়গা থেকে একটা প্রশ্ন অ্যাডমিশনে বারবার আসে, নাগরিক কবি। কি বলো দেখি, নাগরিক কবি এই নামটা চলে আসে। এখন বলো দেখি, নাগরিক কবি কাকে বলা হয়? নাগরিক কবি কাকে বলা হয়? উত্তর করো দেখি ঝটপট। শামসুর রহমানের জীবন থেকে পড়ে, তার লেখাগুলো পড়ে একটা নাম আমরা পাই, এটা কি শামসুর রহমানকেই বলা হয় নাকি অন্য কাউকে? নাগরিক কবি, উত্তর করো ঝটপট।
শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। এবং আমরা একটু পেইন্টেড হোয়াইট বোর্ডে যাই, একটু হোয়াইট বোর্ডে গিয়ে আমরা কি করব, আমরা লেখালেখির সময় একটা জিনিস মাথায় রাখব। কি সেটা? সেটা হচ্ছে, দেখো তোমাদের বইয়ে পাবে নাগরিক কবি, কিশোর কবি, পল্লী কবি, আর কি বলো দেখি, বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি আমরা জানি কে, সেটা কাজী নজরুল ইসলাম। পল্লী কবিকে জসিমউদ্দিন। কিশোর কবিকে, কিশোর কবি হচ্ছেন আমাদের সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা 18 বছর বয়স কবিতায় পাবো। নাগরিক কবিকে, নাগরিক কবি হচ্ছে শামসুর রহমান। খুবই সহজ প্রশ্ন, সবাই পারবা, তাই ভুল করা যাবে না, ঠিক আছে। এখন চলো ঢাকা কলেজ। আজকে আমার যখন ফাইনাল এক্সাম, আমি বের হয়েছি রাস্তায়, রাস্তায় দেখি হুট করে প্রচণ্ড জ্যাম, রাস্তা বন্ধ। আমার পরীক্ষা শুরু হইতে তখন বাকি, কি বলো দেখি, আমার পরীক্ষা শুরু হইতে তখন বাকি কতক্ষণ? হাইস্ট 45 মিনিট বাকি আছে। পরীক্ষার হলেও তো আমাকে 15 মিনিট আগে ঢুকতে হবে। তো এই সময়ে একটা কলেজের শিক্ষার্থীরা রাস্তা আজকে ব্লক করে রাখছে। সেই শিক্ষার্থীরা যারা ছিল ঢাকা কলেজ, সেই ঢাকা কলেজে খুব কষ্ট মষ্ট করে দৌড়ায় আমাকে আজকে পরীক্ষাটা দেওয়া লাগছে। এই ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন কে? শামসুর রহমান। এবং তিনি বিএ পাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ট্রিপল স্টার কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়া আমরা একজনকে পেলাম, কি বলো দেখি, শামসুর রহমান কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু, সে কারণে ঢাবির কোশ্চেনের জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপরে অ্যাডমিশনে আসা কোশ্চেনটা দেখো, সেটা হচ্ছে দৈনিক বাংলা। কি বলো দেখি, তিনি দৈনিক বাংলা পত্রিকার সম্পাদনা করেন। প্রশ্ন এসেছিল শামসুর রহমান কোন পত্রিকার সম্পাদনা করেন? সেটা হচ্ছে দৈনিক বাংলা পত্রিকার কয় বছর? দীর্ঘ 10 বছর তিনি সম্পাদনা করেন, ঠিক আছে। ওকে, তারপরে কি আসে? 1964 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন এবং তারপর সেটার নাম দৈনিক বাংলা হয়ে যায়। এছাড়া দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে তিনি শুরু করেন। তাহলে বেসিক পড়াশোনা গেল। চলো একবার রিভিশন দিয়ে নেই শামসুর রহমান সম্পর্কে আমরা কি কি জানলাম। শামসুর রহমান, তার নাম হচ্ছে ডাকনাম বাচ্চু। শামসুর রহমানের ডাকনাম কি? শামসুর রহমানের ডাকনাম হচ্ছে বাচ্চু। শামসুর রহমান মুক্তিযুদ্ধের সময় কোন ছদ্মনামে লিখতেন? মজলুম আদিব। তার মৃত্যুটা গুরুত্বপূর্ণ, খুব রিসেন্ট মারা গেছেন 2006 সালের 17 আগস্ট। কত? 2006 সালের 17 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তাকে নাগরিক কবি বলা হয়। তার ব্যক্তিগত জীবন, তিনি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর তিনি প্রথমে কি বলো দেখি, দৈনিক মর্নিং নিউজে যোগ দেন, তারপর দৈনিক পাকিস্তান, যেটার নাম চেঞ্জ করে দৈনিক বাংলা হয়। এবং অ্যাডমিশনে আসা কোশ্চেন কি? অ্যাডমিশনে আসা কোশ্চেন হচ্ছে শামসুর রহমান নিচের কোন পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন? সেটা হবে দৈনিক বাংলা। কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর। ওকে, তারপরে গেলে শামসুর রহমানের উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনে একটা উপন্যাসের কি বলো দেখি, অ্যাডমিশনে একটা নাম থেকে অক্টোপাস, কি বলো দেখি, অক্টোপাস কার লেখা? বলো। এই একটা প্রশ্ন এতবার যে রিপিট হয়েছে বলার মতো নয়। তাহলে অক্টোপাস কার লেখা? শামসুর রহমানের লেখা। দেখি উত্তর করো সি ইউনিটের বাচ্চারা। ঝটপট উত্তর করতে হবে, আজ বাচ্চাদের গায়ে এনার্জি কম, পরীক্ষার টেনশনে আছো নাকি? হ্যাঁ, সি ইউনিটের বাচ্চারা উত্তর করো।
অবশেষে অবশেষে একজন বাচ্চা আজকে আমাদের পড়ার গুরুত্বটা ধরতে পারলো। সত্যি আমি বরাবরই ইউনিটে বাংলার প্রতি আগ্রহী বাচ্চা খুব কম পাই, বাট এবারে আমি বেশ কয়েকজন চার্মিং একটা বাচ্চা পেয়েছি যারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়ে। ভাইয়া আজকে তারিখ কত বলো দেখি, এবং আজ তোমাদেরকে কি পড়াচ্ছি বলো দেখি। শামসুর রহমানকে নিয়ে পড়াচ্ছি। কেন? কারণ আজ হচ্ছে শামসুর রহমানের জন্মদিন। একদম শুরু থেকে আমি বলছিলাম আজকের পড়াটাতে একটা স্পেশাল বিষয় আছে, অনেকেই হয়তো বা যোগ দাওনি, বুঝতে পারোনি। আজকে বলো দেখে, আজকে শামসুর রহমানের জন্মদিন। 23শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। আজও 23শে অক্টোবর, এবং সেই 23শে অক্টোবর উপলক্ষে আমরা আজ ফেব্রুয়ারি 1969 কবিতাটি পড়ছি। ঠিক আছে, ওকে। সো এই উদ্দেশ্যেও জেনে রাখো, আর জীবনেও ভোলা যাবে না। 23 অক্টোবর ক্লাস করছি, 23 অক্টোবর শামসুর রহমানের জন্ম তারিখ। রিভিশনের সময়ও আমি তোমাদেরকে কিন্তু মৃত্যুর তারিখ আর ডেট বলছি, তাই না? মৃত্যু সাল আর ডেট বলছি, জন্ম কিন্তু বলিনি। কেন বলিনি? কেউ একজন ধরে দিবা। এটা কে ধরে দিছে আমাকে দেখি, এই কমেন্টের অপেক্ষায় ছিলাম। তার জন্য সত্যিকারের একটা চকলেট পাঠায় দিতে হবে। এটা কে বলছে? আচ্ছা, ফাহমিদা ফারিহা। ফাহমিদা ফারিহা নামটা বলে দিলাম তোমাকে, অসংখ্য ধন্যবাদ, তুমি ধরতে পারছো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, চলো এখন। আর শেখ হাসিনাকে দেখলেই মনে হয় এই ক্লাসে আসে। আচ্ছা, হ্যাপি বার্থডে শামসুর রহমান। চলো এখন আমরা শামসুর রহমানের সম্পর্কে, এই যে অক্টোপাসটা বললাম, এই অক্টোপাস উপন্যাস, অক্টোপাস কিন্তু গল্পের নাম নয়। অক্টোপাস কি? অক্টোপাস একটা উপন্যাস। কার লেখা? শামসুর রহমানের, যেটা অ্যাডমিশনে ওয়ান অফ দ্য মোস্ট রিপিটেড কোশ্চেন সাহিত্য থেকে। তাই অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। রবীন্দ্রনাথ ঠাকুর এদের বাইরে কেউ যদি সাহিত্যে খুব একটা বড় ছাপ রাখতে পারে বাংলা সাহিত্যে, তিনি হচ্ছেন আমাদের শামসুর রহমান। তার বাইরে শামসুর রহমানের কি বলো দেখি, সাহিত্যগুলোর নাম খুবই আলাদা রকম হয়। কেমন আলাদা রকম? উফ, এই বোর্ডটাকে আমি বলছি না, এই বোর্ডটা আমার হাতে কোন দিন যে আমি এটাকে ভাঙে ফেলবো। একদিকে টাচ করলে আরেক দিক চলে যায়। দেখো কাণ্ড। ঠিক আছে, ওকে, আসো তাহলে। তার উপন্যাসের নামগুলো: অদ্ভুত, আধার এক, অক্টোপাস, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়। এলো সে অবেলায়, স্মৃতির শহরে হচ্ছে তার শিশু সাহিত্য। এখন এতগুলোর মধ্যে ভাইয়া কোনগুলো মনে রাখবো সেইটাতে মনোযোগ দাও। তার উপন্যাসের সংখ্যা মাত্র 4টা, মাথায় রাখবা। তিনি জীবনে মাত্র 4টা উপন্যাস লিখছে, 4টাই মনে রাখতে হবে। অদ্ভুত, আধার এক, অদ্ভুত এক আধারে দেখি কি বলো দেখি, অদ্ভুত আধার এক, এলো সে অবেলায়। এটাকে চলো আমরা একসাথে একটা ছন্দ বানাই ফেলি 4টা নিয়ে। খুবই সহজেই, ছন্দ বানানোর দরকার নেই। অদ্ভুত আধার এক, অক্টোপাস, এলো সে অবেলায়, নিয়ত মন্তাজ। এই সব 4টা মিলেই শামসুর রহমানের কি পাবো বলো দেখি? উপন্যাস। ঠিক আছে, তাহলে অদ্ভুত আধার এক, অক্টোপাস, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়, এই 4টা হচ্ছে তার উপন্যাসের নাম, মনে রাখতে হবে। এবং তার বাইরে থেকে আমরা তার কাব্যগ্রন্থের নাম যেগুলো দাগিয়ে দিচ্ছি, নোট করে ফেলো। বিধ্বস্ত নীলিমা, রৌদ্র করটিতে। বিধ্বস্ত নীলিমা, রৌদ্র করটিতে, এটাও অ্যাডমিশনে আসা কোশ্চেন, ডাবল স্টার। কি বলো দেখি? তারপরে নিজ বাসভূমে, যেই কাব্যগ্রন্থ থেকে আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতাটা নেওয়া, ইকারুসের আকাশ, এটা মনে রাখতে হবে। তারপরে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে। তারপরে কি বলো দেখি? তারপরে বুকটার বাংলাদেশের হৃদয়। কি বলো দেখি? বুকটার বাংলাদেশের হৃদয়, উদ্ভট উটের পিঠে করে চলেছে স্বদেশ, এক ফোঁটা কেমন অনল। এই কয়েকটা পড়লেই মোর দ্যান এনাফ। কি কি? বিধ্বস্ত নীলিমা, রৌদ্র করটিতে, নিজ বাসভূমে, ইকারুসের আকাশ, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে, বুকটার বাংলাদেশের হৃদয়, এক ফোঁটা কেমন অনল, এবং উদ্ভট উটের পিঠে করে চলছে স্বদেশ।
তাহলে তার সাহিত্য অংশ চলে গেল। সাহিত্য অংশের বাইরে গিয়ে তিনি কি পুরস্কার পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় বাংলা ট্রেবল। তোমরা ফুটবল খেলা দেখো, কে কে আমাকে বলো দেখি। ছেলেরা দেখো, মেয়েরা সচরাচর ফুটবল খেলা অতটা দেখো না বলে আমি জানি, বাট তারপরেও এই জিনিসটা জেনে রাখো, একটা নাম আছে ট্রেবল, 3টা কাপ আছে, কি বলো দেখি, একটা নাম আছে হচ্ছে ট্রেবল কাপ বলে যেটাকে। ক্লাব ফুটবল যে ফ্র্যাঞ্চাইজ থাকে সেখানে 3টা কাপ, যদি একটা হচ্ছে ইউসিএল, একটা হচ্ছে লা লিগা এবং আরেকটার নাম হচ্ছে তোমার কি কোপা দেল রে, এই 3টা যদি একসাথে জিতে নেয় তাহলে হচ্ছে সেটাকে বলা হয় কি, আমরা সেই সময় চলে আসছি। তোমরা এই ফুটবল খেলাগুলো তোমরাও দেখেছো, বাট আমাদের সময় মেসির বার্সেলোনা এবং রোনালদোর রিয়াল মাদ্রিদে এই ট্রেবল জয় নিয়ে প্রচুর ক্রেজ চলতো। তাহলে এই ট্রেবলের মতন বাংলায়ও পুরস্কারের ট্রেবল আছে। বাংলায় সাহিত্যের সর্বোচ্চ 3টা পুরস্কার আছে, একটা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার এবং বাংলাদেশের মেইনলি 2টো বড় পুরস্কার হচ্ছে 21শে পদক, সেটা শুধু সাহিত্যের জন্যই দেয় না, অর্থনীতি বিভিন্ন বিষয়েও দেয়। তাহলে এই একজন সাহিত্যিক যখন এই 3টা পুরস্কার পেয়ে যায় সেটাকে তোমরা মনে রাখবা বাংলা ট্রেবল জয়ী সাহিত্যিক হিসেবে, অর্থাৎ তিনি সাহিত্যিক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ঠিক আছে, তাহলে বাংলার ট্রেবল জয় করেছেন কে, শামসুর রহমান। কে জয় করেছেন? শামসুর রহমান। ঠিক আছে, ওকে। আজকে ক্লাসের রুটিন আছে, রুটিন দেওয়া হয়েছে ভাইয়া, রুটিনটা চেক করো, চেক করলেই পাবে। ঠিক আছে, ওকে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। চলো এখন আমরা তাহলে জানলাম বাংলাতে এই 3টা পুরস্কারই শামসুর রহমান পেয়েছেন। শামসুর রহমানের কাব্যগ্রন্থের সংখ্যা, এটা নিয়েও কনফিউশন আছে, এটা নিয়েও কি আছে, এই যে আবার চেঞ্জ হয়ে গেছে। আজকে ফেললারু শিক্ষার্থীদেরকে যে মাইকটা দিছে পুলিশ, সেই মাইকটা এই বোর্ডটাকে দিতে হবে, তাহলে সে ঠিক হয়ে যাবে। তো আসো, শামসুর রহমানের কাব্যগ্রন্থের সংখ্যা কত? কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 65টি। আবার একটা কনফিউজিং কাব্যগ্রন্থকে ধরলে সংখ্যাটা হয়ে যাবে 66টা। তাহলে এখন যদি অপশনে 66 না থাকে তাহলে ধরবা তার কাব্যগ্রন্থের সংখ্যা 65টা। অপশনে যদি 6 দেখো তাহলে 6 অ্যান্সার করবা। ঠিক আছে, ওকে। তার প্রথম কবিতার নাম 1900 কি বলো দেখি 50, না, এটা তোমরা অনেকেই ভুল করো ভাইয়া। দেখো 1949, তার প্রথম কবিতার নাম ছিল 1949, কি বলো দেখি, 1950 না 1949, এর আগে 19 বসবে, এই জায়গায় ভুল করা যাবে না। ঠিক আছে, শামসুর রহমানের প্রথম কবিতার নাম কি? 1949। তার 4টা উপন্যাস আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি। তার প্রথম উপন্যাস হচ্ছে অক্টোপাস। শামসুর রহমানের বেসিক পড়া আমাদের প্রায় শেষ। ওকে, ক্লিয়ার? ওকে, দুইটাই থাকে বলছি তো, 65 যদি থাকে 66ও থাকে, 66 মাচ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, আর যদি 66 না থাকে তখন 65 দেখাবা। ক্লিয়ার? ওকে। তারপরে চলো শামসুর রহমানের জীবন সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আগে গুরুত্বপূর্ণ ছিল, এই জন্য এই পার্টগুলো আমি উপরে উঠায় দিছি, তোমাদের সেটা পড়ার দরকার নাই। কেন? এই যে বঙ্গবন্ধুকে কারাগারে বন্দি করার সময় তাকে কি বলো দেখি, তিনি টলেমেকাস নামে একটা কবিতা রচনা করেছিলেন অ্যাডমিশনের জন্য। এই বঙ্গবন্ধু নামক টপিকটা আগামী বেশ কয়েক বছর ধরে কি বলো দেখি গুরুত্বের জায়গা থেকে সরে যাবে। তো সেই জায়গা থেকে যদি সরে যায়, এই কোশ্চেনটা আরও জেনে রাখতে পারো। বঙ্গবন্ধুকে যখন কারাগারে বন্দি করা হয়, তিনি বলো দেখি কি টলেমেকাস নামে একটা কবিতা রচনা করেছিলেন শামসুর রহমান। ঠিক আছে, তারপরে তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন,
রাষ্ট্রভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ সকল আন্দোলনে তিনি সাহিত্য রচনা করেছেন। তাকে নাগরিক কবি কেন বলা হয়? এই একটা কারণেই, নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, এই সবগুলো বিষয় নিয়ে তিনি লেখেন। তার প্রথম কবিতার নাম 1949। এবং তারপরে অ্যাডমিশনে আসা আরেকটা বড় কোশ্চেন, যেটা অনেকেই ভুল করছো, শুধু লিখে দিয়ে আসছো কি দৈনিক বাংলা পত্রিকায়। যে যে লিখছে সবার ভুল গেছে। দেখো তোমাদের বড় ভাইয়াদের এটা ভুল, যারা আমার ক্লাস করছে তারা বাদে। সেটা কি? সেটা হচ্ছে 1949 কবিতাটা অপশনে দেখছো দৈনিক বাংলা, দাগায় দিয়ে আসছি, কিন্তু না ভাইয়া। কি বলো দেখি? দৈনিক বাংলা পত্রিকার সম্পাদনা করছেন শামসুর রহমান, বাট তিনি কি করেননি? তিনি তার প্রথম কবিতা, তার কি বলো দেখি, তখন তিনি পেপারে কাজই করেন না। তার প্রথম কবিতা ছিল 1949, যেটা দৈনিক সোনার বাংলা, বা দৈনিক নয় বরং সাপ্তাহিক নাম, আগে নাম দেখো, প্রতি সপ্তাহে একটা করে সংখ্যা আসে, তাহলে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় পাবলিশ করেন। ঠিক আছে? এবং এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেই, দৈনিক কেন লেখা হয় পত্রিকার আগে। দৈনিক লেখার মানে হচ্ছে প্রত্যেক দিন, সপ্তাহের 7টা দিনের প্রত্যেকটা দিন এই পেপারটা তুমি পাবা। যেই পত্রিকার আগে লেখা থাকবে সাপ্তাহিক, যে আমাদের আগে এরকম বেশ কিছু পত্রিকা ছিল, সেটা যেমন তুমি ধরো যখন প্রথম আলো পড়ো, সেখানে নকশা নামে একটা এক্সট্রা পার্ট আসে, সেটা কিন্তু প্রতি মঙ্গলবার করে আসে। কি বার করে আসে? মঙ্গলবার। তারপর আমাদের ফেভারিট রসালো প্রতি সপ্তাহের সোমবার করে আসতো। আগে পেপার পড়ার চলনটা খুব বেশি ছিল, আমি রসালোর জন্য খুব অপেক্ষা করতাম। প্রত্যেক সপ্তাহে যেই সোমবারে রসালো আসতো এবং সেটার গল্পগুলো আমি খুব মজা নিয়ে পড়তাম। এটা একদম ছোটবেলার নস্টালজিক বিষয়, এখন তো আর পেপারই পড়া হয় না। তাহলে এই যে সাপ্তাহিক, তাহলে সপ্তাহের একটা নির্দিষ্ট দিন আসবে, এক মাসে একবার পত্রিকাটা পাবলিশ হবে, নাম হবে জানুয়ারি সংখ্যা, ফেব্রুয়ারি সংখ্যা, এইভাবে। ক্লিয়ার? আর বাৎসরিক তাহলে হচ্ছে 2024 সংখ্যা, 2023 সংখ্যা, এভাবে। ক্লিয়ার? ওকে। তাহলে তোমরা অনেক জায়গায় পত্রিকার নাম দেখো, তার আগে সাপ্তাহিক, দৈনিকের এই বিষয়টা তোমরা ক্লিয়ার করে নিলে। তারপরে জেনে রাখো তাহলে প্রথম কবিতা 1949 কোথায় পাবলিশ হয়? সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়। কোথায়? সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়। ওকে, ঠিক আছে। তারপরে চলে যাই, আমরা কিছু শব্দার্থ পড়ব। কমল বন, কমল শব্দটা কোমল অর্থে না, এটা কি বলো দেখি? পদ্ম অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? পদ্ম অর্থে ব্যবহৃত হয়। তাহলে কমল বন, কমল মানে কি? পদ্ম। তাহলে কমলের বন বোঝাতে মেইনলি পদ্ম বাগানকে বোঝায়। এবং এই হরিৎ শব্দটা অনেক জায়গায় দেখবা, এই হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ। কি বলো দেখি হরিৎ শব্দের অর্থ কি? হরিৎ শব্দের অর্থ হচ্ছে সবুজ। ওকে, ও শীটে ঠিক করে নাও ভাইয়া, শীটে 1949 হবে। ওকে, যারা শীট পড়ছো সবাই ঠিক করে নিও। ওকে, তারপরে দেখো উপত্যকা। উপত্যকা, সেই শব্দটা তোমরা অনেক সাহিত্যে পাবা। উপত্যকা মানে হচ্ছে দুইটা পাহাড়। দেখো এটাকে এইভাবে আমি ড্রয়িংটা করে ফেলি। বোর্ডে ময়লা লাগেছিল, যাই হোক। আসো এখন, এই যে এটা হচ্ছে একটা পাহাড়, এবং এই পাহাড়ের সংলগ্নে আরেকটা পাহাড়, মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গা দিয়ে কখনো নদী প্রবাহিত হয়, এই যে ফাঁকা এরিয়াটাকে বলা হয় উপত্যকা। দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান। এইগুলো অনেক সময় পাস হিসেবে ইউজ হতো। এই দিক দিয়ে রাস্তাগুলো দেখতেও খুবই সুন্দর, এই জন্য সাহিত্যে এই উপত্যকা শব্দটি খুব ব্যবহৃত হয়। তাহলে উপত্যকা কি? দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে উপত্যকা বলে। আস্তানা মানে জানি থাকার জায়গা। ওকে, কবিতার তাহলে বেসিক আমাদের পড়া শেষ, আমরা এখন মূল কবিতায় ঝাঁপিয়ে পড়ব।
মূল কবিতায় ঝাঁপিয়ে পড়ার আগে লাস্ট পার্ট হচ্ছে কবিতাটা কোথা থেকে নেওয়া, কিভাবে নেওয়া, এবং খুবই স্পেশাল একটা বিষয় আসবে, যেই স্পেশাল বিষয়টা আমাদেরকে ধরতে হবে, সেটা আমরা যাচ্ছি। প্রথমে আসো ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের কোথা থেকে নেওয়া, নিজ বাসভূমে কাব্যগ্রন্থে থেকে নেওয়া। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, ফেব্রুয়ারি নাম দেখেই তোমরা সবার আগে ঝাঁপায় পড়বে অ্যান্সার করতে, যেটা 52 ভাষা আন্দোলন নিয়ে লেখা। যে এটা অ্যান্সার করবা তাদের সবার মাথা উল্টে গেছে ভাইয়া। এটা 52 ভাষা আন্দোলনকে নিয়ে নয়, বরং 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এটা কিভাবে হয়েছে সেটাও বলি। আমরা যে শেখ মুজিবকে চিনি 72 থেকে 75, তার আগে তিনি কিন্তু আসলে একজন অভিসংবাদী নেতা ছিলেন। তিনি মানুষকে সংগঠিত করার ক্ষমতা রাখতেন এবং শেখ মুজিবকে যখন 1969 সালে আগরতলা মামলা, ঐতিহাসিক আগরতলা মামলায় কি করা হয়, বন্দি করা হয়, তখন এই যে ফেব্রুয়ারি 1969 কবিতাটা আছে, তখন এই ফেব্রুয়ারি 1969 কবিতাটা নিয়ে কি হয় বলো দেখি, তোমার এই গণ অভ্যুত্থান সাধিত হয়। কবিতাটা ঠিক সেই সময় লেখা হয়নি, তাই কনফিউজড হবে না, কবিতাটা পরে লেখা। এবং এই জায়গা থেকে আমাদের মেইন থিম হচ্ছে গণ অভ্যুত্থান, 1969 সালের কি গণ অভ্যুত্থান। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আজকে ক্লাসে বাচ্চা এত কম। আচ্ছা ঠিক আছে, আজকে কি করব বলো দেখি, পরীক্ষার কথা বা হয়তোবা রুটিনে উল্লেখ করা ছিল, তাও আজ এত কম, কারণ কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, ব্যাখ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ। আজ কি করি, তোমাদের পরীক্ষাও আছে যেহেতু, তাহলে আজকে আমরা কবিতার এই প্রথম অংশ অর্থাৎ গদ্যছন্দ ব্যবচ্ছেদ অংশটা পড়ে ফেলে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ি, ব্যাখ্যাটা নেক্সট দিনে করাই, কি বলো? তোমরাই বলো, ব্যাখ্যাটা কি নেক্সট দিনে করাবো? ব্যাখ্যার সাথে আরও একটা কবিতা পড়াই দিব সহজ, ধরো 18 বছর বয়স বা প্রতিদান, এগুলো পড়তে হায়েস্ট আধা ঘন্টা টাইম লাগে। এখন তোমরাই বলো যে তোমরা কি চাও, তোমাদের কাছ থেকেই নিব, যেহেতু আজকে ক্লাসে স্টুডেন্ট তুলনামূলক বলতে গেলে অর্ধেকেরও কম আসছে। এখন কেন আসছে, হয়তো বা অনেকের কাছে রুটিনটা সেইভাবে যায়নি, এটা একটা হতে পারে। তো তোমরা আছো, ফ্রেন্ডদেরকেও বলবা ভাইয়া আসলে আমরা লাইভে যাই, এটা ক্লিয়ার করে দিব যে এখন থেকে পরীক্ষার দিনে আর ছুটি নাই, এখন থেকে পরীক্ষার দিনে আর ছুটি নাই, পরীক্ষার দিনেও ক্লাস হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, ওকে? ঠিক আছে, এখন তোমরা বলো। ভোট হচ্ছে সি ইউনিটে, দেখি এই তোমরা বলো সি ইউনিটের বাচ্চারা কি করবো ভাইয়া? আমি এত কম জনকে দেখছি, অনেকেরই লাইফটা ব্যাক চলে যাবে। আর যতই বলো ব্যাখ্যা যখন আমার সাথে ক্লাসে রানিং অবস্থায় ব্যাখ্যা পড়ো না, তো তার চেয়ে ভালো কিছু হয় না। যেহেতু পরীক্ষার আগের সময় এই পার্টটা আমি খুব ভালো করে বুঝিয়ে দিই তোমাদেরকে, তারপরে ব্যাখ্যাটা আমরা সুন্দর করে পরবর্তী পার্টে করে নিব। নেক্সট এক্সামের আগেই তোমাদের কি বলো দেখে, এখন আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমার পরীক্ষা আছে টানা। আমার টানা পরীক্ষার কারণে নেক্সট উইকে আমি তোমাদের ক্লাস নেওয়ার সম্ভাবনা একদম 0%, 4 নভেম্বর পর্যন্ত। এই ঝামেলাটা যদি ধরি তাহলে আসলেই ঝামেলা হয়ে যাবে। সো কবিতাটা পড়াইলেই বেটার হবে। ঠিক আছে, ওকে। একটা টপিক এত দিন বাকি রাখলে সেই টপিকের কোনো নির্যাস তোমাদের কাজে লাগবে না। ঠিক আছে, ওকে। তাহলে আর আমরা সেই জায়গায় কিছু বাকি না রাখে পড়াটা দ্রুত পড়ে ফেলি। চলো তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতাটি নিজ বাসভূমি থেকে চয়ন করা হয় এবং গল্পটা যারা জানো না সবাই ভালোভাবে জেনে রাখো। কাহিনীটা কি হয়, শেখ মুজিবুর রহমান একটা টাইমে বুঝতে পারে যে পাকিস্তানের সাথে এভাবে
আর কুলানো সম্ভব নয়। অর্থাৎ তাদেরকে কি করতে হবে, আমরা যদি আসলে অধিকার চাই বাংলাদেশকে স্বাধীন করতে হবে। এবং এই স্বাধীন করার জন্য তারা সবাই মিলে প্ল্যানিং করে যে বাংলাদেশে আর্মির অর্থাৎ পাকিস্তানের আর্মির যতগুলো ক্যাম্প আছে সবগুলো ক্যাম্প তারা রাতের অন্ধকারে ঘেরাও করবে, করে পাকিস্তানি আর্মির কাছ থেকে সব অস্ত্র কেড়ে নিয়ে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করবে এবং বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করবে। তো এই একটা প্ল্যান, এটা জাস্ট ভাবার পরেই পাকিস্তানের কাছে লিক হয়ে যায়। রাজাকার তো আর এমনিতে বলা হয় না, লিক হয়ে যাওয়ার কারণে ঐতিহাসিক আগরতলা মামলাটা দেওয়া হয়, যেই মামলায় শেখ মুজিবুর রহমানকে সামরিক কারাগারে দেশদ্রোহিতার মামলা দিয়ে তাকে সামরিক কারাগারে প্রেরণ করা হয়। এখন তাকে সহ আরও কতজন, আরও 32 জনের নামে মামলা হয় এবং এই মামলাটা হওয়ার কারণেই বাঙালিরা একদম ফুঁসে ওঠে, তারা অসহযোগ আন্দোলনে নামে যায় এবং যেখান থেকে হয় আমাদের 24-এর যেমন গণ অভ্যুত্থান আছে, 1969-এরও গণ অভ্যুত্থান। এবং সেই 1969-এর গণ অভ্যুত্থানটা ফেব্রুয়ারি মাসেই হয়েছিল, সে কারণে এই কবিতাটার নাম কি বলো দেখি, ফেব্রুয়ারি 1969। তাই থিম বুঝবা, কবিতার থিম কি 1969 বা গণ অভ্যুত্থান। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তারপরে কি দেখো, 1969-এর কবিতাটি দেশমাতৃকার প্রতি জনগণের ভালোবাসা, এগুলো সব পড়ছো। তার বাইরে হচ্ছে, এখন আমাকে প্রশ্নের উত্তর দাও, ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? এটার উত্তর করবা। কি বলো দেখি, ফেব্রুয়ারি 1969 যে কবিতাটা আছে এটা কোন ছন্দে রচিত? এটা নিয়ে অনেকের মনে অনেক ধরনের কনফিউশন আছে, এটা আমি ক্লিয়ার করে দেব। নিচে তো লেখা গদ্য ছন্দে, বাট ভেবে উত্তর করবা, ঠিক আছে, ওকে। উত্তর পেয়েছি, ইয়েস, গদ্য ছন্দই হবে ভাইয়া। এই কবিতায় মাত্রাবৃত্ত ছন্দের কোনো বালাই নেই, মাত্রাবৃত্ত ছন্দের কোনো বালাই নেই। এবং এরকম গদ্য ছন্দে রচিত আরেকটা কবিতা আছে তোমাদের বইয়ে, সেটাও আমরা পড়ব, যেটা আমরা প্রথমেই পড়ে ফেলেছি। সেটা কি বলো দেখি, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি। ঠিক আছে, তারপরে আমরা চলো এখন কবিতার লাইন টু লাইন ব্যাখ্যায় চলে যাই এবং ব্যাখ্যা করতে করতে আমার মাথাটা আগুন হয়ে ফুটে যাবে। কি বলো দেখি কেন? কারণ হচ্ছে এই স্লাইডটা প্রচুর ঝামেলা করবে, আমরা জানি। যাই হোক, তারপরেও হাত দিয়ে মুছে মুছে লিখবো, তাহলে আশা করি এ ঝামেলা করবে না। সো চলো, আমি আর আমার মতনই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত, এটা কেন পার হয়ে গেছে? আচ্ছা, কবিতাটা খুবই ছোট, পড়তে গেলে খুবই সহজ ব্যাখ্যা, আজকেই শেষ করে দেওয়া সম্ভব। যারা পরীক্ষার কথা ভাবছো ধৈর্য ধরো ভাইয়া, কয়টা এমসিকিউ করবা, ব্যাস তাতেই কাহিনী খতম। ওকে, ঠিক আছে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই কবিতার লাইনগুলো প্রত্যেক লাইনে লাইনে এমসিকিউ, তাই দাগায় দাগায় না পড়লে একটাও পারবা না। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, তাহলে এই কবিতায় একটাই পাবো, কৃষ্ণচূড়া ফুলের কথা পাবো। কোন ফুল? কৃষ্ণচূড়া ফুলের কথা পাবো। কিভাবে ফুটেছে? থরে থরে, মানে স্তরে স্তরে। তাহলে
প্রথম প্রশ্ন হচ্ছে কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? শহরের পথে। কোথায় ফুটেছে কৃষ্ণচূড়া ফুল? শহরের পথে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। কিভাবে ফুটেছে বলো দেখি? স্তরে স্তরে প্লাস কেমন ভাবে ফুটেছে? নিবিড় হয়ে। কেমন হয়ে ফুটেছে? নিবিড় হয়ে। ঠিক আছে, ওকে। তাহলে বলো দেখি, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে, এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়? ট্রিপল স্টার কোশ্চেন। এই লাইনটি দ্বারা পুনরায় আন্দোলনের, কি বলো দেখি? পুনরায় আন্দোলনের সূচনার কথা বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। আবার কেন বলছে? এটাই কারণ। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 1952 সালে যেরকম পুনরায় কি আন্দোলন হয়েছিল, ঠিক তেমনি ভাবে 1969-এও আবারও আন্দোলনের সূচনা হচ্ছে। তাহলে এই আবার ফোটা মানে ফুল ফোটা নয়, বরং পুনরায় আন্দোলনের সূচনা হওয়া। ঠিক আছে, এটা ক্লিয়ার করে নাও। ওকে, তাহলে এখান থেকে এমসিকিউ কি কি পেলাম? আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে। কি ফুটেছে? কৃষ্ণচূড়া। কিভাবে ফুটেছে? স্তরে স্তরে। কোথায় ফুটেছে? শহরের পথে। কেমন হয়ে ফুটেছে? নিবিড় হয়ে ফুটেছে। তার বাইরে বেসিক কোশ্চেন কি? আবার ফুটেছে কোন অর্থে ব্যবহৃত হয়? পুনরায় অভ্যুত্থান বা আন্দোলনের সূচনা, পুনরায় প্রতিবাদের সূচনা হওয়াকে বোঝায়। ঠিক আছে, ওকে। তারপরে কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। তারপরে আসে কৃষ্ণচূড়া ফুলকে কিসের সাথে তুলনা করেছে? তারপরের কোশ্চেন কি? তারপরের প্রশ্ন হচ্ছে কৃষ্ণচূড়া ফুলকে কিসের সাথে তুলনা করা হয়? কি বলো দেখি? কৃষ্ণচূড়া ফুলকে কিসের সাথে তুলনা করা হয়? কৃষ্ণচূড়া ফুলকে শহীদের ঝলকিত রক্তের বুদবুদের সাথে তুলনা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কি বলো দেখি? কৃষ্ণচূড়া ফুলকে কিসের সাথে? শহীদের ঝলকিত রক্তের বুদবুদের সাথে তুলনা করা হয়, অর্থাৎ শহীদের আত্মত্যাগের সাথে তাকে তুলনা করা হয়। এবং কি বলো দেখি? কৃষ্ণচূড়া কাদের স্মৃতিগন্ধে ভরপুর? শহীদদের স্মৃতিগন্ধে বা 52 ভাষা আন্দোলনের স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে এখান থেকে আমাদের 7 থেকে 8টা এমসিকিউ খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেল। কি কি? এই যে আবার ফুটেছে পুনরায় প্রতিবাদ, পুনরায় 52 অবতরণ হচ্ছে বা পুনরায় বাঙালি প্রতিবাদে নেমেছে। ঠিক আছে, তারপরে কৃষ্ণচূড়া ফুলের কথা। কৃষ্ণচূড়া ফুলকে কিসের সাথে? শহীদের ঝলকিত রক্তের বুদবুদের সাথে তুলনা করা হয়। তারপরে কৃষ্ণচূড়া ফুল কিসের গন্ধে ভরপুর? না, সুঘ্রাণ নয়, বরং শহীদদের স্মৃতিগন্ধ বা 52 ভাষা আন্দোলনের স্মৃতিতে ভরপুর। ক্লিয়ার? ওকে। তারপরে চলো, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই একটা কোশ্চেন ভাইয়া রে, অ্যাডমিশনে 1969 ফেব্রুয়ারি 1969 থেকে কবিতা করলে এটা ফরজ বানায় ফেলছে। একদম এই প্রশ্ন আসতেই থাকে আসতেই থাকে। কি? 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? আমাদের চেতনার নয়, চেতনারই। ই প্রত্যয় যোগ করা আছে। ই প্রত্যয়ের ব্যবহার দেখো। ই প্রত্যয় মোস্ট অফ দ্য কেসে কোনো কিছুর মধ্যে যখন ই প্রত্যয় ব্যবহার করা হয় সেটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। তাহলে এখানে বলা হচ্ছে হ্যাঁ আমাদের চেতনারই রং, মানে আমাদের চেতনাই হচ্ছে কি 21-এর কৃষ্ণচূড়া। তাহলে 21-এর কৃষ্ণচূড়াকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সেটা হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। 21-এর কৃষ্ণচূড়া কি? 21-এর কৃষ্ণচূড়া হলো আমাদের চেতনার রং। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে। তারপরে চলো, এই রঙের বিপরীতে আছে অন্য রং। এক জায়গায় আমরা পেলাম চেতনার রং। এই চেতনার রং কি? সেটা হচ্ছে প্রতিবাদী চেতনা এবং অধিকার ভিত্তিক চেতনা। সোজা কথা, এটাকে প্রতিবাদী চেতনা ভাবতে পারবা। তাহলে 21-এর কৃষ্ণচূড়া আমাদের এই প্রতিবাদী চেতনারই রং। কিন্তু এ রঙের বিপরীতে আছে অন্য রং।
যে রং চোখে লাগে না ভালো, যে রং সন্ত্রাস আনে, প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা একটা রঙে ছিলাম, সেটা হচ্ছে কৃষ্ণচূড়া। রং কি? 21-এর কৃষ্ণচূড়ার রং হচ্ছে আমাদের চেতনার রং। ক্লিয়ার? চেতনারই। ওকে, ঠিক আছে। তারপরে পেলাম 21-এর কৃষ্ণচূড়ার বিপরীতে কি আছে? আরেকটি রং আছে। সেই বিপরীত রংটা কি? সেই বিপরীত রংটা হচ্ছে পাকিস্তানি শাসন। এই বিপরীত রং দ্বারা কি বোঝানো হয়? পাকিস্তানি শাসন বা পাকিস্তানি সরকারের স্বৈরা শাসনকে বোঝানো হয়। ক্লিয়ার হয়ে নাও তাহলে 21-এর কৃষ্ণচূড়ার বিপরীতে যে রং আছে সেটা আসলে পাকিস্তানি শাসক গোষ্ঠী বা পাকিস্তানি স্বৈরাচারী শাসনকে বোঝায়। কোন রং চোখে ভালো লাগে না? ওই যে 21-এর চেতনা বা কৃষ্ণচূড়ার বিপরীত রং আমাদের ভালো লাগে না, বা স্বৈরা শাসকদের রং আমাদের ভালো লাগে না। এই রং অর্থাৎ স্বৈরা শাসকদের রঙই সন্ত্রাস আনে, বা জ্ঞানমূলকে যদি অ্যান্সার করো 21-এর কৃষ্ণচূড়ার বিপরীত রং সন্ত্রাস আনে। তারপরে কি? এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের পথ অশুভ আস্তানা। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসে, যেটা তোমরা অনেকেই না বললে ভুল করবা। কি বলো দেখি? পথঘাট ছেয়ে গেছে কিসে? তোমরা তো সবাই লিখে দিবা, ঝটপট অ্যান্সার করে দিবা কৃষ্ণচূড়া, কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন এটা না ভাইয়া। দেখো, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, অর্থাৎ কৃষ্ণচূড়ার বিপরীত রং বা 21-এর চেতনার বিপরীত রঙে পথঘাট ছেয়ে গেছে, এটা বলা হয়েছে। তাহলে পথঘাট 21-এর চেতনা দিয়ে ছেয়ে যায়নি, বরং পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন দিয়ে ছেয়ে গেছে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, এই বাচ্চারা পড়ায় মনোযোগ দাও, এটা গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে? এই পার্টটা ভুল করলে হবে না। দেখো, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং, চেতনার বিপরীতে কি আছে? আরেকটা রং আছে। চেতনার বিপরীতে রং কি করে? চেতনার বিপরীতের রং দেখতে ভালো লাগে না। চেতনার বিপরীতের রং কি আনে? সন্ত্রাস আনে। জ্ঞানমূলক কোশ্চেন শেষ। এখন সব দিকে পথঘাট ছেয়ে গেছে কিসে? 21-এর চেতনার বিপরীত রঙে পথঘাট ছেয়ে গেছে। সারা দেশে আজ কাদের আস্তানা? সারা দেশে আজ ঘাতকের অশুভ আস্তানা। সারা দেশে আজ কাদের আস্তানা? ঘাতকের অশুভ আস্তানা। তাহলে যতগুলো পসিবল আমাদের এমসিকিউ ছিল এই পার্টে শেষ। তারপরে চলো, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধ মরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। তাই বুঝি 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুথপাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এখান থেকে সালামকে নিয়ে অনেকগুলো কাজ করে সালাম, যেটা সবাইকে নোট করতে হবে। ওকে, তাহলে আমি কে অর্থাৎ লেখকের মতো অনেক মানুষেরই চেতনা কি হয়ে গেছে? লেখকের মতো অনেক মানুষই এই ঘাতকের আস্তানায় অর্থাৎ কি স্বৈরা শাসনে কি হয়ে গেছে? কারো প্রতিবাদী চেতনা মরা। এই জায়গায় মরা মানে কিন্তু মৃত মানুষ নয়। স্বৈরা শাসকের শাসনে অনেকেরই প্রতিবাদ চেতনা মরে গেছে, কারো আধমরা হয়েছে, কিন্তু কারো মাঝে এখনো বিপ্লব বা প্রতিবাদের চেতনা আছে। চতুর্দিকে কি তছনছ হচ্ছে? মানবিক বাগান এবং কমল বন তছনছ হচ্ছে, অর্থাৎ এই শাসনে চারিদিকে মানুষের শান্তশিষ্ট জীবন এবং মানবিক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তাই বুঝি 1969-এও আবার সালাম নামে রাজপথে।
কি বলেছে দেখো, আবার ফুটেছে, দেখো ওটাও যেমন পুনরায় 1952 সালের মতো প্রতিবাদকে বোঝায়, সেম আবার সালাম নামে রাজপথে মানে 1969-এও কি বলো দেখি আন্দোলনের কথাকে বোঝানো হয়েছে। বেসিক কোশ্চেন গেল এখান থেকে। তারপরে আমরা আসল কোশ্চেনে চলে যাই, যেটা তোমাদের অ্যাডমিশনে অনেক লাগবে। সেটা হচ্ছে এই পুরো কবিতায় কয়জন ভাষা শহীদের কথা বলা হয়? 2 জন, একটা হচ্ছে সালাম, আরেকজন হচ্ছে বরকত। পুরো কবিতায় কি বলো দেখি, পুরো কবিতায় কয়জন ভাষা শহীদদের কথা বলা হয়েছে? 2 জন, সালাম এবং কি বলো দেখি বরকত। সালামে যাই প্রথমেই। সালাম কি কি কাজ করে? সালাম হচ্ছে রাজপথে নামে। তাহলে রাজপথে নামে কে? সালাম। রাজপথে নামে কে? রাজপথে নামে হচ্ছে সালাম। শূন্যে ফ্ল্যাগ তোলে কে? সেটা হচ্ছে সালাম। 1 নাম্বার 2 নাম্বার। সালামের 2টা কাজ হলো কি কি বলো দেখি? সালাম রাজপথে নামে, সালাম শূন্যে ফ্ল্যাগ তোলে। সালামের চোখ কি? সালামের চোখ হলো আলোচিত ঢাকা। তাহলে 3 নাম্বার, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। আলোচিত ঢাকাকে কিসের সাথে তুলনা করা হয়? সালামের চোখের সাথে। সালামের মুখকে কিসের সাথে তুলনা করা হয়? তরুণ শ্যামল পূর্ব বাংলার সাথে। 4টা পায়ে গেলাম। কি কি? সালাম কি করে? রাজপথে নামে কে? সালাম। শূন্যে ফ্ল্যাগ তোলে কে? সেটাও সালাম। তারপরে সালামের চোখ আজ আলোচিত ঢাকা। সালামের চোখ কি? আলোচিত ঢাকা। সালামের মুখ কি? তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামকে নিয়ে আরও একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে পরবর্তীতে দেখবা। সালামের হাত থেকে ঝরে পড়ে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা। তাহলে নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা কার হাত থেকে ঝরে পড়ে? সালামের হাত থেকে। তাহলে সালামকে মোট কাজ 5টা। সালামকে নিয়ে মোট কাজ কয়টা ভাইয়া? সালামকে নিয়ে মোট কাজ হচ্ছে 5টা। সেই 5টা কি কি? আবার এখানে আমরা পড়ে ফেলি। সালামে নামে কোথায়? রাজপথে নামে কে? রাজপথে নামে হচ্ছে সালাম। 1 নাম্বার। শূন্যে ফ্ল্যাগ তোলে কে? শূন্যে ফ্ল্যাগ তোলে হচ্ছে সালাম। সালামের চোখ আলোচিত ঢাকা। সালামের মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা। সালামের হাত যেখান থেকে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে। সালাম ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে সালামকে নিয়ে কয়টা কথা বলা হয়েছে? 5টা কথা। কয়টা কথা? 5টা কথা। তারপরে কি আসবে? তারপরে আমরা পাবো বরকত। বরকতকে নিয়ে বলা হয় কি বলো দেখি? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? আমাদের বরকত বুক পাতে। এবং বরকতকে নিয়ে আরেকটা কথা আছে। তাহলে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? সেটা হচ্ছে বরকত। ঘাতকের থাবার সম্মুখে, কিসের সম্মুখে? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত। এবং আরো একটা আছে গাঢ় উচ্চারণ, অর্থাৎ প্রতিবাদের উচ্চারণে কি বলো দেখি? কে উচ্চারণ করে? প্রতিবাদ কে উচ্চারণ করে? বা বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। এই গাঢ় উচ্চারণ কি শুধু প্রতিবাদের উচ্চারণ? না। গাঢ় উচ্চারণ কখন হয়? যখন দেখো আমি নর্মালি তোমার সাথে কথা বলি, কি করতেছিস, এটা কি জোরে উচ্চারণ। গাঢ় উচ্চারণ হবে যখন আমি তোমাদের সাথে কথা বলবো। আজ তোমাদের সাথে আমি যে বিষয়টা বলতে চাই, এখানে দেখবা কি হবে বলো দেখি? আমার ভয়েসটা ডার্ক হয়ে যাবে। এখানে আমি একটা কোনো প্রতিবাদের কথা নয়, বরং কি বলছি, আমি ভিতরে লুকায়িত কোনো ভাবকে প্রকাশ করছি। তাহলে বলো দেখি, গাঢ় উচ্চারণে কথা বলে কে? বরকত। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বরকত। তাহলে বরকত কাজ করে কয়টা? 2টা। বরকত গাঢ় উচ্চারণে বলে এখনো বীরের রক্ত
রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, এটা। এবং আরেকটা হচ্ছে ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে, বরকত বুক পাতে। এবং এত এদের কথা বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে তাদের থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য যে সালাম বরকতের মতনই আবার 1969-এ আন্দোলন গড়ে উঠবে। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। অর্থাৎ এই জায়গায় উদ্দীপনা নিচ্ছে যে বাংলা ভাষা সালামের আত্মত্যাগের মাধ্যমেই আমরা কাকে পেয়েছি? আমাদের বাংলা ভাষাকে পেয়েছি। এবং তারপরে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। তাহলে ফুল ফোটে কোথায়? বাস্তবের বিশাল চত্বরে। ফুল ফোটে কোথায়? বাস্তবের বিশাল চত্বরে। শুধু কি বাস্তবের বিশাল চত্বরে? না, হৃদয়ের হরিত উপত্যকায়। সেই ফুল কি? সেই ফুল আমাদেরই প্রাণ। তাহলে কি বলো দেখি? সেই ফুল আমাদেরই প্রাণ। এই ফুল হচ্ছে বাংলা ভাষা। খুবই গুরুত্বপূর্ণ দিবা। যেই যে তারা এত আন্দোলন করলো, বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। তাহলে যে ফুলটা ফোটে সেই ফুলটা কি? আমাদের বাংলা ভাষা। আমাদের প্রাণ কি? আমাদের প্রাণ হচ্ছে সেই ফুল। সেই ফুলটা কি? সেই ফুলটা হচ্ছে আমাদের বাংলা ভাষাকে উল্লেখ করে। কেউ এটা ভুল করবা না, ঠিক আছে? সবাই নোট করে ফেলো। কি হবে? কেউ এটা ভুল করবা না। ওকে, আমাদের বাংলা ভাষাকে উল্লেখ করে। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। অর্থাৎ শিহরিত ক্ষণে ক্ষণে এই বাংলা ভাষায় লক্ষ্যের মাধ্যমেই আমরা আনন্দিত, একই সাথে আমাদের শহীদদের আত্মত্যাগের জন্য আমরা দুঃখিত বটে। তাহলে এই পুরো কবিতায় এই যে পার্টটা পাইলা, কবিতার থিম খুবই সহজ। সেটা হচ্ছে কবিতাটাতে জ্ঞানমূলক কোশ্চেন বেশি। যা যা পড়াইলাম ভালো মতো নোট করো, এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। ফুল ফোটে কোথায়? বাস্তবের বিশাল চত্বরে। এবং আরও কোথায়? হৃদয়ের হরিত উপত্যকায়। হৃদয়ের হরিত উপত্যকায় কি ফোটে? ফুল ফোটে। কোন ফুল? সেটা হচ্ছে বাংলা ভাষা। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আমাদের সালাম এবং বরকতের আত্মত্যাগের মাধ্যমে আমরা যেভাবে বাংলা ভাষাকে পেয়েছি, 1969-এর আন্দোলনেও আমরা ঠিক একইভাবে গর্বিত হব এবং একই সাথে আত্মত্যাগ করার জন্য প্রস্তুত হব। তাহলে কবিতার এই থিমটা ক্লিয়ার হয়ে গেলে কবিতার প্রথম চরণ, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। এবং লাস্ট লাইন, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। তাহলে 1969 কবিতার পটভূমি কি? গণ অভ্যুত্থান। পাকিস্তান সরকারের বিরুদ্ধে গঠিত গণ অভ্যুত্থান হচ্ছে এই কবিতার পটভূমি। ওকে, কৃষ্ণচূড়া ফোটে কোথায়? স্তরে স্তরে এবং শহরের পথে। কিভাবে ফুটে? নিবিড় হয়ে ফুটে। কেমন হয়ে ফুটে? নিবিড় হয়ে। কবিতায় ভাষা শহীদদের রক্তের বুদবুদকে তুলনা করা হয় কৃষ্ণচূড়ার সাথে। কৃষ্ণচূড়ার রংকে কিসের রং বলা হয়? চেতনারই রং বলা হয়। রিভিশন হচ্ছে। তারপরে কি? যারা ভাষা শহীদ তাদের স্মৃতি কোথায় পাই আমরা? কৃষ্ণচূড়া ফুলে পাই। তাহলে যারা ভাষা শহীদ তাদের স্মৃতি আমরা কোথায় পাই? বা কৃষ্ণচূড়া ফুল কিসে ভরপুর? আমাদের ভাষা শহীদদের স্মৃতিতে ভরপুর। সকাল সন্ধ্যায় এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট। এই পথঘাট ভালো রং নয়, বরং এটা কি বলো দেখি? 21-এর চেতনার বিপরীত রং বা কৃষ্ণচূড়ার বিপরীত যে রং আছে সেই রং। সেই রংটা দিয়ে কি হয়? চোখে দেখতে ভালো লাগে না। 21-এর চেতনার বিপরীত রং প্লাস প্রাত্যহিক মানে দৈনিক, সবসময় বা প্রায় সন্ত্রাস আনে। কি সন্ত্রাস আনে? হচ্ছে এই যে তোমাদের যেই রংটা আমাদের ভালো লাগে না বা চেতনার বিপরীত রং। সারা দেশে অশুভ আস্তানা কাদের? ঘাতকের। ঘাতক কারা? পাকিস্তানি শাসক গোষ্ঠী। চতুর্দিকে কি ধ্বংস হচ্ছে? মানবিক বাগান এবং কমল বন ধ্বংস হচ্ছে। সেটা দ্বারা কি বোঝা হয়? মানুষের মানবিক জীবনযাপন এবং একই সাথে তাদের অধিকার ও শান্তি বিঘ্নিত হচ্ছে। কারা বিঘ্নিত করছে? পাকিস্তান বাহিনী। তারপরে চতুর্দিকে মানবিক বাগান, এটা তো আমরা পারছি। 1969-এ আমরা দুজনকে পাই। সালাম কি করে? রাজপথে নামে শূন্যে ফ্ল্যাগ তোলে। কেউ ভুল করবা না, রাজপথে নামে শূন্যে ফ্ল্যাগ তোলে।
চোখ আলোচিত ঢাকা, মুখ তরুণ শ্যামল পূর্ব বাংলা। চোখ আলোচিত ঢাকা, মুখ তরুণ শ্যামল পূর্ণ বাংলা। হাত থেকে কি ঝরে পড়ে? বর্ণমালা। বর্ণমালা কিসের মতো ঝরে পড়ে? নক্ষত্রের মতন। তাহলে হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে পড়ে। বরকত ঘাতকের থাবার সম্মুখে হাত কি বলো দেখি? বুক পাতে কে? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত। এবং গাঢ় উচ্চারণে কি বলো দেখি? এই আত্মত্যাগের কথা বলে কে? এটাও বলে হচ্ছে বরকত। ফুল ফোটে কোথায়? বাস্তবের বিশাল চত্বরে। কিভাবে ফোটে? এই যে বীরের আত্মত্যাগ এবং মাতার অশ্রু জলের মাধ্যমে আমরা ফুলটা ফুটে ওঠে, অর্থাৎ আমাদের বাংলা ভাষাকে পাই, এবং সেই ফুল আমাদেরই প্রাণ। এটা হচ্ছে কি? আমাদের বাংলা ভাষা। তাহলে এই যে পুরো আলোচনাটা কবিতার ঝটপট আমরা কয়েক মিনিটেই শেষ করে ফেললাম। আশা করি কবিতা নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই। খুবই সহজ কবিতা, জাস্ট ভিতরের পার্টটা বুঝলে এমসিকিউ অংশ আর একটা কোশ্চেনও ভুল করবা না। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে রেকর্ড করে নিতে বলো এবং ক্লাসটা রিয়াক্ট দিয়ে রাখো। যারা এখন আছো সবাই একবার করে, তাহলে তোমাদের হচ্ছে তাদের কাছে নোটিফিকেশন যাবে, অ্যাটলিস্ট নিউজ ফিডে পাবে, যেন দেখলে মাথায় ঢুকে এবং ক্লাসগুলো করে। ঠিক আছে? ওকে, তাহলে আর সময় বাড়াবো না বা কালক্ষেপণও করবা না। বি ইউনিট, সি ইউনিট, 2 ইউনিটেরই বাচ্চাদেরকে বলতেছি, তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো। তোমাদের পরীক্ষা কোথায় হবে? তোমাদের পরীক্ষা হবে কোথায় বলো দেখি? তেজগাঁও কলেজে। ফার্মগেট মেট্রো রেল থেকে নামলে 2 পা আগাইলেই তেজগাঁও কলেজের অডিটোরিয়াম। খুবই ভালো একটা প্লেস, যে যেখানেই থাকো তোমরা সহজেই এক্সাম দিতে পারবা। ফ্রেন্ডরা থাকলে তাদেরকেও দিতে বলবা। একটা ল্যাপটপ, পুরো শুধু তো ল্যাপটপটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে তোমাদের নিজেকে যাচাই করা। সারা বাংলাদেশের সব বিভাগের স্টুডেন্টদের সাথে নিজেকে যাচাই করার একটা ক্ষমতা পাবে। তো সেই যাচাই করার বিষয়টাই মাথায় রেখে এক্সাম দিবে, যে তোমার প্রস্তুতি আসলেই কতটুকু, তুমি কতটুকুই বা পেরেছো। ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভাইয়ারা নেক্সট 25 তারিখে। তার বাইরে 4 নভেম্বর আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আমার সাথে আর দেখা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ, ভালো মতো পরীক্ষা দাও। ওকে, ঠিক আছে। ঢাকা বিভাগের যতগুলো জেলা আছে সবার ঢাকায়। ওকে।